হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যার নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের ইউনিট 1, এখানে ইউনিট 3 লেখা আছে, এটা মিস্টেক করেছে টিম। তো এই পরিবেশ বিদ্যা থেকে যেসব প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলোর গুরুত্বটা আমরা লক্ষ্য করে এই সেশনটা আমরা তৈরি করেছি। অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। ঠিক আছে, তো তোমাদের পরিবেশ বিদ্যাতে মোট দুটো ইউনিট রয়েছে, একটা হচ্ছে 1 নম্বর ইউনিট আর একটা হচ্ছে ইউনিট 2। এই দুটো ইউনিট থেকে 40 মার্কের আসবে পরীক্ষায়। ইউনিট 1 এই অধ্যায়গুলি থেকে 20টি প্রশ্ন আসবে। ইউনিট 1 এর মধ্যে আবার তোমাদের 3-4টা অধ্যায় রয়েছে, ঠিক আছে, যে ইউনিট 1.1, 1.2, 1.3, 1.4। তো ইউনিট 1 এর মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, অর্থাৎ প্রায় 50টা প্লাস প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। ওকে, আশা করা যায় এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, ভারতীয় বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? ইউজিন ওডাম, রামদেব মিশ্র, আর্নেস্ট হেকেল নাকি এজি ট্যান্সলে? ভারতীয় বাস্তুবিদ্যার জনক এটা বলা হয় রামদেব মিশ্রকে। খ দাগের অপশন আমাদের সঠিক। 2 দাগের প্রশ্ন, ফেন হলো বাস্তুতন্ত্রের বা বাসস্থানের কোন প্রকারভেদ? জলজ, পার্থিব, বায়বীয় নাকি অ্যাফোটিক? তো এখানে যেটা ফেন, এটা হচ্ছে আমাদের পার্থিব বাসস্থানের প্রকারভেদ। বেন্থিক জীব কোথায় পাওয়া যায়? বেন্থিক জীব সমুদ্রপৃষ্ঠে, সমুদ্রের তলদেশে, সমুদ্রের মধ্যভাগে নাকি জলাভূমিতে? তো এটা হবে আমাদের সমুদ্রের তলদেশে, অর্থাৎ এই বেন্থিক যে জীবটা রয়েছে সেটা সমুদ্রের একেবারে তলার দিকে পাওয়া যায়, সব থেকে নিচের অংশে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধীয় জীববিদ্যা নামে কে অভিহিত করেছেন? অর্থাৎ বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধীয় জীববিদ্যা কে বলেছেন? ইউজিন ওডাম, বিজ্ঞানী ওয়ার্মিং, ক্লিমেন্টস নাকি আর্নেস্ট হেকেল? তো এটা বলেছিলেন বিজ্ঞানী ওয়ার্মিং। খ দাগের যে অপশনটা আমাদের রয়েছে বিজ্ঞানী ওয়ার্মিং, তিনি বলেছিলেন। 5 নম্বর প্রশ্ন, জীবজগতে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়নকে কি বলে? এখানে একটু ভালোভাবে দেখো, জীবজগতে অবস্থিত প্রাণীদের আচরণ, যদি প্রাণীদের আচরণ নিয়ে পড়াশোনা করা হয় বা স্টাডি করা হয় অর্থাৎ অধ্যয়ন করা হয়, তাহলে সেটাকে কি বলা হয়? ইকোলজি বলা হয়, ইথোলজি বলা হয়, বায়োমাস নাকি বায়োসিনোসিস? তো এটা হবে আমাদের পাশের যেটা উত্তর, সেটা হচ্ছে ইথোলজি। 6, কোনটি মাইক্রো হ্যাবিটেটের অন্তর্গত? মাইক্রো মানে ছোট, হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান। বনভূমিতে করা পাতা, সমুদ্রের তলদেশ, মরুভূমি নাকি পাহাড়ের চূড়া? তো এটা হবে আমাদের বনভূমিতে করা পাতা, এটা হচ্ছে মাইক্রো হ্যাবিটেটের অন্তর্গত। 7 দাগের প্রশ্নটা দেখো, ওইকোলজি শব্দটি কোন ভাষার শব্দ? ল্যাটিন, গ্রিক, জার্মান নাকি ফরাসি? তো এগুলোতে দেখবে একটা জিনিস, যে যেগুলো পরিবেশ সম্বন্ধীয় ভাষাগুলো রয়েছে তার ম্যাক্সিমাম হয়ে থাকে ল্যাটিন এবং গ্রিক। তো এই দুটোর মধ্যে আবার ল্যাটিন, এটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে ভাষার উৎপত্তি হয়েছে। 7-এর যেটা অপশন হবে সেটা আমাদের হবে ওইকোলজিস গ্রিক, এটা গ্রিক হবে। ওকে, বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের বৃহত্তম একক কি? বায়োম, জীবমণ্ডল, ইকোসিস্টেম নাকি ফনা? বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের, ঠিক আছে, তো এটা হবে আমাদের জীবমণ্ডল। সাংগঠনিক স্তর বলতে এখানে জীবমণ্ডলের মধ্যে সব কিছুকে বোঝায়। ওকে, বায়োম হচ্ছে বৃহৎ একটা অঞ্চলের জীব
কোনো একটা বড় অঞ্চলের মধ্যে যে জীবগুলো বসবাস করে সেগুলোকে আমরা বায়োম বলে থাকি। ইকোসিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে আমাদের আশেপাশের যে জীবমণ্ডল রয়েছে তাদের নির্দিষ্ট একটা বাসস্থানকে আমরা ইকোসিস্টেম বলি। যেমন আমাদের পাশে আমরা পুকুর দেখতে পাবো, স্থলভাগ দেখতে পাবো, উপকূলীয় অঞ্চল দেখতে পাবো। তো উপকূলীয় অঞ্চলে যে প্রাণী বা উদ্ভিদগুলো জন্মায় সেগুলো একটা ইকোসিস্টেম। স্থলভাগের মধ্যে যে জীবজগৎ থাকে সেটা একটা ইকোসিস্টেম। পুকুরের মধ্যে যে উদ্ভিদ এবং প্রাণী থাকে সেটা একটা ইকোসিস্টেম। আর ফনা বলতে বোঝানো হয় যে যেসব আমাদের পরিবেশের মধ্যে যেসব জীবজগৎ রয়েছে সেগুলোকে একসাথে বলা হয় ফনা। যেমন গরু, ছাগল, ইঁদুর, ব্যাঙ, তো এগুলো সব মানে যতগুলো প্রাণী রয়েছে আমাদের পরিবেশের মধ্যে সেগুলোকে একসাথে আমরা বলি ফনা। আর ফ্লোরা, ফনার পরে আরেকটা রয়েছে ফ্লোরা। ফ্লোরা জিনিসটা হলো যে যতগুলো উদ্ভিদ রয়েছে, সেটা আম গাছ, জাম গাছ, লিচু গাছ, মানে যতগুলো উদ্ভিদ রয়েছে সব উদ্ভিদকে একসাথে বলা হয় ফ্লোরা। আর যতগুলো প্রাণী রয়েছে সবগুলোকে একসাথে বলা হয় ফনা। ওকে, তা আমাদের বাস্তুতান্ত্রিক সাংগঠনিক স্তরে বৃহত্তম একক হচ্ছে জীবমণ্ডল। 9 দাগের প্রশ্ন, বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়া এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা কি নামে পরিচিত? বায়োমাস, বায়োসিনোসিস, ইকোটন নাকি ইকোফেন? 9 দাগের যেটা আমাদের অপশন হবে সেটা হচ্ছে বায়োসিনোসিস, এই খ দাগের অপশনটা। বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া মানে একে অপরের উপরে নির্ভরশীল হওয়া। 10 আমাদের প্রশ্ন, ঐকস এই শব্দটি কি, মানে এই শব্দটির মানে কি? জীবন, বাসস্থান, খাদ্য নাকি পরিবেশ? ঐকস, ঐকস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। খ দাগের অপশনটা আমাদের ঠিক হবে। পৃথিবীর জল, স্থল এবং অন্তরিক্ষে বসবাসকারী সকল জীব সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত স্তরকে কি বলা হয়? এখানে দেখো তিনটে স্তরের কথা বলা হয়েছে, জল, স্থল এবং অন্তরিক্ষ, মানে বায়ুমণ্ডলের মধ্যে যেসব জীব সম্প্রদায় বসবাস করে ওদের নিয়ে যে স্তর তৈরি করা হয় তাদেরকে কি বলা হয়? মানে সবগুলো যে এক জায়গায় বসবাস করছে এগুলো সবটাকে একসাথে কি বলবো আমরা? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার নাকি অ্যাটমসফিয়ার? এটাকে আমরা বলবো বায়োস্ফিয়ার। লিথোস্ফিয়ার, লিথো এটা হচ্ছে শিলা, মানে স্থলভাগে যদি বসবাস করে তাহলে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার এটা হচ্ছে জলে যদি বসবাস করে কোনো প্রাণী, মানে তাহলে সেটাকে আমরা হাইড্রোস্ফিয়ার মানে পুরো জলমণ্ডল, জলমণ্ডল মানে যতগুলো জল রয়েছে সবগুলোকে একসাথে আমরা জলমণ্ডল বলি। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, ঠিক আছে? বায়ুমণ্ডলের মধ্যে যে জীবগুলো বসবাস করে সেগুলোকে আমরা অ্যাটমসফিয়ার বলি। তো এখানে যেহেতু তিনটের কথা বলেছে, জল, স্থল এবং অন্তরিক্ষ অর্থাৎ বায়ুমণ্ডল, এদের মধ্যে যতগুলো জীব বসবাস করে এদের নিয়ে তৈরি স্তরকে আমরা বলি বায়োস্ফিয়ার। সমুদ্রের পিলেজিক অংশে অবস্থিত সমুদ্রে গভীর বাসভূমিকে কি বলা হয়? পিলেজিক স্তর। 12, ফোটিক, ব্যাথিয়াল, অ্যাফোটিক নাকি নেরেটিক? এটা হবে ব্যাথিয়াল। সমুদ্রের পিলেজিক অংশে অবস্থিত গভীর বাসভূমিকে বলা হয় ব্যাথিয়াল। আচ্ছা, ফোটিক জোনটা কি বা ফোটিক অঞ্চল? আমাদের সূর্যের আলো, ঠিক আছে, এটা যদি আমরা সমুদ্র মনে করি তাহলে সমুদ্রের ভেতরে 200 মিটার পর্যন্ত যেতে পারে, 100 মিটার থেকে 200 মিটার পর্যন্ত যেতে পারে কে? সূর্যের আলো। তো যতদূর অংশ পর্যন্ত সমুদ্রের মধ্যে সূর্যের আলো আসতে পারবে সেটাকে বলা হয় ফোটিক জোন বা ফোটিক অঞ্চল। আর যে অংশটাতে সূর্যের আলো আসতে পারে না, মানে 200 মিটারের নিচে আর সূর্যের আলো আসতে পারে না, এটাকে বলা হয় অ্যাফোটিক জোন বা অ্যাফোটিক অঞ্চল। আর ব্যাথিয়াল অঞ্চল বলতে বোঝানো হয় যে সমুদ্রের সবচেয়ে গভীর অংশকে বলা হয়, বা গভীর অংশে যেখানে প্রাণীরা বসবাস করে সেটাকে বলা হয় ব্যাথিয়াল। ওকে, আর নেরেটিক এটা একটা আলাদা কনসেপ্ট, এটা সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলকে সাধারণত বুঝিয়ে থাকে। 13 দাগের, ইকোলজি শব্দটির প্রবর্তন কে করেন? ইউজিন ওডাম, আর্নেস্ট হেকেল, ক্লিমেন্টস নাকি এজি ট্রান্সলে? 13 দাগের প্রশ্ন আমাদের।
এটার উত্তর হবে হেকেল, আর্নেস্ট হেকেল। খ দাগ, কোনটি প্রাকৃতিক ভূদৃশ্যের উদাহরণ নয়? এটা একটু যদি ইয়ে করো, কমন সেন্স লাগাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, 14 দাগেরটা, পাহাড় এটা কি মানুষ তৈরি করেছে? এটা প্রকৃতির দ্বারা সৃষ্ট, অর্থাৎ এটা প্রাকৃতিক ভূদৃশ্য। নদী এটাও প্রকৃতিগতভাবে তৈরি। উদ্যান এটা মানুষ তৈরি করে, পার্ক যেটা আমরা বলি। বনভূমি এটা অটোমেটিক তৈরি হয়। তো ভূদৃশ্যের উদাহরণ কোনটা নয়? উদ্যান। উদ্যানটা হবে এখানকার সঠিক উত্তর। 15 দাগের গ্রিক শব্দ ব্যাথিস এর অর্থ কি? একটু আগে আমরা দেখলাম ব্যাথিস যে সমুদ্রের অগভীর অংশ, না অগভীর না, গভীর, ইয়েস গভীর, ঠান্ডা উষ্ণ এটা দেওয়া রয়েছে। তো আমরা ব্যাথিস শব্দের অর্থ পড়লাম যে গভীর। তো আমাদের এখন 15টা হলো, আরও আমাদের প্রায় 35টা কোয়েশ্চেন পড়তে হবে। ওকে, প্রায় 50টার উপরে কোয়েশ্চেন করবো এই ক্লাসে। তো এখানে দেখো তোমাদের পরিবেশবিদ্যার 3rd সেমিস্টারের একটা বই দেওয়া রয়েছে। এটা WBBSC টিম দ্বারা প্রকাশ করা হয়েছে। বিগত বছরে এখান থেকে প্রায় 100% কমন পাওয়া গিয়েছিল, স্টুডেন্টরা পেয়েছিল। অর্থাৎ এই বইটা যদি স্টাডি করো তাহলে এর বাইরে থেকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এটা সাজেশনমূলক বই, এটা সাজেশন হিসেবে ব্যবহার করতে পারো। খুব অল্প পরিমাণে দেওয়া রয়েছে, কিন্তু কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখন আমরা যে ভিডিওটা কভার করছি প্রায় 50+ কোয়েশ্চেন। ইউনিট 1 থেকে ইউনিট 1-এ প্রায় 3 থেকে 4টা অধ্যায় আছে। অর্থাৎ এই বইয়ের মধ্যে এক একটা অধ্যায় থেকে 100 করে প্রশ্ন দেওয়া যদি থাকে, 100-র উপরে প্রশ্ন দেওয়া আছে, তাহলে টোটাল 300 থেকে 400টা প্রশ্ন হবে। এই 400টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এই 300 থেকে 400টা প্রশ্নের মধ্যে কতটা বেছেছি? 50টা। কিন্তু আরও তো প্রায় 350টা বা 350টা মতো কোয়েশ্চেন থেকে যাচ্ছে। এই 350টা প্রশ্ন কোথায় পাবে? এই পিডিএফ বইয়ে। এই পিডিএফ বইয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো খুব সহজেই। আর ইউনিট 2 সবগুলোই এখানে কভার করা হয়েছে। ওকে, আর এখানে সব থেকে বেশি যেটা মজার বিষয় সেটা হচ্ছে একটা মক টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে তোমাদের। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মক টেস্ট দিতে পারবে, এটা সম্পূর্ণ ফ্রি। তো যাও বইটা ডাউনলোড করো এবং মক টেস্ট দেওয়া শুরু করো, কেননা যে এমসিকিউ বেসড যে প্রশ্নপত্র তোমাদের হবে সেখানে যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু নাম্বার পাওয়া খুব কঠিন। তো যাই হোক, এর পরের প্রশ্ন আমাদের 16 নম্বর, ফান্ডামেন্টালস অফ ইকোলজি এই বইটা কে লিখেছিলেন? আর্নেস্ট হেকেল, এজি ট্যান্সলে, ইউজিন ওডাম নাকি ক্লিমেন্টস? 16 দাগের উত্তর আমাদের হবে ওডাম। 3 দাগের ইউজিন ওডাম। 17 দাগের প্রশ্ন, কার্ল সয়ারের মতে ল্যান্ডস্কেপ আসলে কেমন প্রক্রিয়া? স্থির, চলমান, স্থায়ী নাকি পরিবর্তনশীল? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ধস, ঠিক আছে? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ধস। ধস কোন ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। সূর্যের আলো প্রবেশ করে না এমন সামুদ্রিক এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে কি বলা হয়? একটু আগে আমরা এটা আলোচনা করলাম যে যেখানে সূর্যের আলো প্রবেশ করে সেটাকে আমরা ফটিক জোন বলি, আর যেখানে প্রবেশ করতে পারে না সেটাকে আমরা অ্যাফোটিক জোন বলি বা অ্যাফোটিক অঞ্চল বলি। তো সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারে না সেটাকে বলা হয় অ্যাফোটিক। 19 দাগের প্রশ্ন, ইকোলজি হলো জীব সম্প্রদায়ের বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? ইউজিন ওডাম, ক্লিমেন্টস, এজি ট্যান্সলে নাকি আর্নেস্ট হেকেল? এই কথাটা বলেছিলেন ক্লিমেন্টস। খ দাগের অপশন, ল্যাটিন শব্দ হ্যাবিটার এর অর্থ কি? হ্যাবিটারের অর্থ কি? জীবন, ধারণ করা, বাসস্থান নাকি খাদ্য? ল্যাটিনে হ্যাবিটিয়ার কথার অর্থ হচ্ছে ধারণ করা, কিন্তু হ্যাবিট্যাট ইংরেজিতে হ্যাবিট্যাট এই কথার অর্থ হচ্ছে বাসস্থান। ওকে, এই দুটো ভালোভাবে মনে রাখবে। ইংরেজিতে হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসস্থান, আর এখানে হ্যাবিটিয়ার মানে হচ্ছে ধারণ করা। 21 দাগের সবচেয়ে ছোট ইকোজেনের উদাহরণ কি? ভারত, ওশিয়ানিয়া, আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া? এটা উত্তর হবে ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া সব থেকে ছোট মহাদেশ আমাদের, আর এখানে সব থেকে কম পরিমাণে ইকোজেন রয়েছে। ইকোজেন বলতে এখানে সবচেয়ে ছোট ইকোজেন মানে হচ্ছে যেখানে জীব বৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে কম। 22 দাগের প্রশ্ন, জীবমণ্ডলের অন্তর্গত জীব খাদ্য সম্পর্কের ভিত্তিতে কি গঠন করে?
প্রাকৃতিক পরিবেশ, বিয়োজক, খাদ্যজাল নাকি অজৈব উপাদান? এটা হবে আমাদের খাদ্যজাল, ফুড ওয়েব যেটাকে বলা হয়, ফুড ওয়েব বা ফুড চেন। বাস্তুতন্ত্রের কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে কি বলে? বাসস্থানের কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে কি বলে? ফ্লোরা, ফনা, নিচ নাকি বায়োমাস? 23 দাগের বাস্তুতন্ত্রের কোন স্থানের প্রাণী গোষ্ঠী, আমরা একটু আগে বললাম না যে যদি প্রাণী থাকে কোন একটা বাসস্থানে, যতগুলো প্রাণী থাকবে সম্পূর্ণ প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা। আর যদি সেই জায়গায় যতগুলো উদ্ভিদ রয়েছে সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় ফ্লোরা। ওকে, ফনা হচ্ছে প্রাণী আর ফনা হচ্ছে প্রাণী আর ফ্লোরা হচ্ছে উদ্ভিদ। তো এখানে কি হবে, এখানে প্রাণী গোষ্ঠীকে বলেছে, তো প্রাণী গোষ্ঠী বললে কোনটা উত্তর হবে? ফনা, ফনা উত্তর হবে। 24 পৃথিবীর ক্ষুদ্রতম ইকোজেন হলো প্যালি আর্কটিক কেপ উদ্ভিদ রাজ্য, আন্টার্কটিকা উদ্ভিদ রাজ্য নাকি মিক্সড উড সমভূমি? 24 দাগের আমাদের প্রশ্ন, 24 দাগের প্রশ্নটা হবে মিক্সড উড সমভূমি এটা। এবার আমাদের 25 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে সামুদ্রিক ইকোড্রন রয়েছে কতগুলো? 46টি, 6টি, 26টি, 14টি? ভারতবর্ষের সামুদ্রিক ইকোড্রন এটার পরিমাণ হচ্ছে 6টা। 26 বাস্তুতন্ত্রের কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে? তো দেখো কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠী, আমরা প্রাণী গোষ্ঠীকে ফনা পড়লাম, উদ্ভিদ গোষ্ঠীকে কি হবে? ফ্লোরা। 26 দাগের উত্তর হবে ফ্লোরা। পৃথিবীর বৃহত্তম ইকোজেন, সবচেয়ে বড় ইকোজেন কোথায় রয়েছে? মিক্সড উড সমভূমি, প্যালি আর্কটিক, বোরিয়াল সিল্ড নাকি ওরিয়েন্টাল অঞ্চল? তো এটার উত্তর হবে ওরিয়েন্টাল অঞ্চল। মিক্সড উড সমভূমি এটা তো আমরা ক্ষুদ্রতমতে পড়লাম। ওকে, তো 27 উত্তর হবে আমাদের বোরিয়াল সিল্ড। এবার 28 দাগের, পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলকে কি বলে? মেসোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার নাকি ইকোস্ফিয়ার? 28 দাগের প্রশ্ন আমাদের, দেখো যেখানে প্রাণীরা বসবাস করে সেটাকে আমরা ইকোস্ফিয়ার এটা বলি। তো গ দাগেরটা হবে আমাদের সঠিক। বাস্তুতন্ত্রের অজৈব উপাদানকে কি বলা হয়? বায়োমাস, বায়োসিয়ন, বায়োটা নাকি অ্যাবায়োসিয়ন? 29 দাগের প্রশ্ন আমাদের, এটার উত্তর হবে অ্যাবাওসিয়েন, ঘ। 30 প্রতিযোগিতামূলক বহিষ্কার নীতিটি কার? ইউজিন ওডামের, আর্নেস্ট হেকেলের, গাউসের নাকি এলটনের? এটা হবে গাউসের, ঘ। 31 দাগের প্রশ্ন আমাদের, কোন স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে সৃষ্ট পরিবেশকে কি বলে? অর্থাৎ কোন একটা জায়গা রয়েছে সেখানকার জীবগোষ্ঠী এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় সেই পরিবেশটাকে আমরা কি বলি? বাস্তুতন্ত্র, উৎপাদক, বিয়োজক নাকি পরজীবিতা? এটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। একটা নির্দিষ্ট স্থানের মধ্যে বা নির্দিষ্ট পরিবেশের মধ্যে যে জীবগোষ্ঠী বসবাস করে সেটাকে আমরা বলি বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের যেসব পদ্ধতির মাধ্যমে জীবজগৎ উপকৃত হয় সেগুলো কি? বায়োমাস, বায়োটা, বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব নাকি বাস্তুতান্ত্রিক পরিষেবা? 32 দাগের উত্তর আমাদের হবে ঘ, বাস্তুতান্ত্রিক পরিষেবা। এর মাধ্যমে জীবজগৎ উপকৃত হয়ে থাকে। 33 দাগের, সি কলারিজ প্রজাতির চড়ুই পাখি কি ধরনের খাদ্য গ্রহণ করে থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দানাশস্যভোজী, পতঙ্গভুক, মাংসাশী নাকি সর্বভুক? তো পি কলারিজ এই প্রজাতির যে চড়ুই পাখি রয়েছে তারা যে ধরনের খাদ্য গ্রহণ করে সেটা হচ্ছে দানা শস্য। তো এখানে উত্তরটা আমাদের হবে দানা শস্যভোজী। ওকে, এরপরে 34 দাগের প্রশ্ন আমাদের, প্রথম ইকোসিস্টেম, কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম শব্দটির উদ্ভাবন করেন বা প্রথম ব্যবহার করেন? ইউজিন ওডাম, উডওয়ার্থ, এজি ট্যান্সলে নাকি পি গিসবার্ট?
কে প্রথম ব্যবহার করেছিলেন? এর উত্তর হবে এজি টেনসলে। ল্যাটিন শব্দ স্পেয়ারা এর অর্থ কি? জীবন, জলাভূমি, জীবমণ্ডল নাকি মণ্ডল? 35 এর উত্তর আমাদের হবে গ মণ্ডল। 36 বস্তিতে জীব প্রজাতির সংখ্যা বাড়লে জীবের নিচ এর গড় আয়তন কি হয়? জীবের নিচ বাড়ে, কমে, স্থির থাকে নাকি অপরিবর্তিত থাকে? এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে নিচ বলতে বোঝানো হয় কোনো একটা জীব নির্দিষ্ট, ধরো একটা এলাকাতে, এটা একটা এলাকা, এই এলাকার মধ্যে যে নির্দিষ্ট প্রজাতির জীব বসবাস করে সেই জীবটাকে বলা হয় এখানকার নিচ। দেখা গেল এই জায়গাটার মধ্যে ছাগল বসবাস করে, তো এটা হচ্ছে ছাগলের নিচ। এই জায়গাটাতে মুরগি অত্যাধিক পরিমাণে বসবাস করে, তো এটা হচ্ছে মুরগির নিচ। তো এখানে যেটা বলছে বস্তিতে জীব প্রজাতির সংখ্যা বাড়লে, যে এটা একটা বস্তি বা অঞ্চল, এখানে যদি প্রজাতির সংখ্যা বেড়ে যায়, প্রজাতির সংখ্যা বেড়ে গেলে জীবের নিচ, অর্থাৎ যে মুরগিরা বসবাস করতে এখানে যদি হঠাৎ করে কুকুরের বসবাস শুরু হয়ে যায় বা বিড়ালের বসবাস শুরু হয়ে যায়, তাহলে যে মুরগির নিচটা হয়েছিল বা ছিল এর আয়তন কি হবে? এর আয়তন কমে যাবে। অর্থাৎ কোনো একটা নিচের মধ্যে যদি অন্য কোনো প্রাণী প্রবেশ করে তাহলে যে প্রাণীদের সে অঞ্চলটা নিচ ছিল সেটা ধীরে ধীরে কমে যাবে। 37 বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এডওয়ার্ড সুয়েস, উডওয়ার্থ, আর্নেস্ট হেকেল নাকি এজি টেনসলে? 37 এর উত্তর আমাদের হবে সুয়েস। সুয়েস এর আগের এডওয়ার্ড সুয়েস। 38 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? লিথোস্ফিয়ার, জলভূমি, বায়োস্ফিয়ার নাকি হাইড্রোস্ফিয়ার? পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে বায়োস্ফিয়ার। 39 নিচ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জোসেফ গ্রেনেল, কানিংহাম এবং কানিংহাম, এটা কানিংহাম একবারই হবে। রোজওয়েল হিল জনসন নাকি ইউজিন ওডাম? এর উত্তর হবে রোজওয়েল হিল জনসন, ঘ দাগ। 40 দাগের প্রশ্ন, বায়োস্ফিয়ারে গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? ইকোটন, ইকোফেন, ইকোসিস্টেম নাকি ইকোভস? 40 দাগের উত্তর হবে আমাদের ইকোসিস্টেম। বায়োস্ফিয়ারের গঠনগত ও কার্যগত একক হচ্ছে ইকোসিস্টেম। কোন বাস্তুতন্ত্রে বসবাসকারী সমস্ত জীবগুলির সামগ্রিক ভরকে কি বলে? কোন বাস্তুতন্ত্রে বসবাসকারী সমগ্র জীবগুলো, যতগুলো জীব অবস্থান করছে সবগুলোর ভরকে কি বলা হয়? তো এটার উত্তর খুব সহজ, 41 দাগের, সেটাকে আমরা বলে থাকি বায়োমাস। এটা বায়োমাস বলি আমরা। যে ইকোলজিক্যাল নিচ জীবের দ্বারা অধিকৃত স্থান নির্দেশ করে তা হলো ট্রাফিক নির, বহুমাত্রিক নিচ, এটা নিচ হবে, এটা নির হয়ে গেছে। হ্যাবিটেট নিচ নাকি হ্যাবিট নিচ? 42 দাগের উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে হ্যাবিটেট নিচ। জীবের দ্বারা অধিকৃত স্থান অর্থাৎ অঞ্চল বা বাসস্থান নির্দেশ করে সেটাকে বলা হয় হ্যাবিটেট নিচ। 43 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রে কোনো জীবের অবস্থান ও ভূমিকাকে কি বলা হয়? ইকোলজিক্যাল নিচ, বায়োমাস, ফনা, ফ্লোরা। জীবের অবস্থান, ভূমিকা। 43 দাগের প্রশ্ন আমাদের, এটাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। বাস্তুতন্ত্রে কোনো জীবের অবস্থান ও ভূমিকা, একটা জীব কোন অঞ্চলে বসবাস করছে এবং সে কি ভূমিকা পালন করছে সেটাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? আর্নেস্ট হেকেল, এজি টেনসলে, ক্লেমেন্টস নাকি ইউজিন ওডাম? 44 দাগের প্রশ্ন আমাদের হবে ইউজিন ওডাম। ইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ ওইকস এবং লগোস নিয়ে গঠিত। ওইকস এর অর্থ কি? বিজ্ঞান, বাসস্থান, পরিবেশ নাকি জীবন? 45 দাগের উত্তর, এটার মানে হবে বাসস্থান, ওইকস। 46 বাসস্থান প্রধানত কয় প্রকার? 1, 2, 3, 4। কত প্রকারের? সাধারণত 2 ধরনের বাসস্থান হয়ে থাকে। ইকোলজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? বায়োস্ফিয়ার থেকে, ওইকোলজিস থেকে, ইকোসিস্টেম থেকে নাকি হ্যাবিটেট থেকে? তো এটা তো সাধারণ ওইকোলজি থেকে এটা এসছে। সমুদ্রে কত মিটার পর্যন্ত জীবের অস্তিত্ব সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়? তো আমরা একটু আগে পড়লাম ফটিক জোন, অর্থাৎ সূর্যের আলো যতদূর পর্যন্ত পৌঁছায় সেটাকে আমরা ফটিক জোন বলি। যতদূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় ততদূর পর্যন্ত জীবের অস্তিত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ 200 মিটার পর্যন্ত।
49 স্টেপ হলো একটি কি ধরনের বাসস্থান? জলজ, পার্থিব, অ্যাফোটিক নাকি বায়বীয়? 49 দাগের উত্তর আমাদের হবে বায়বীয়। বায়বীয় ধরনের এটা। সরি উত্তর 50 দাগের স্টেপ পার্থিবের সাথে যুক্ত, পার্থিবের সাথে। বৈজ্ঞানিক রিভেন্টসের মতে ইকোলজি হলো জীব সম্প্রদায়ের বিজ্ঞান। এই বিজ্ঞানের নাম কি? ইথোলজি, ইকোলজি, বায়োমাস নাকি বায়োসিনোসিস? এটার উত্তর হবে ইকোলজি। তো আমরা আজকে 50টা আলোচনা করলাম প্রশ্ন ইউনিট 1 থেকে। আমাদের ইউনিট 2 বাকি থাকলো। ওকে, ইউনিট 2টা আমরা পরের ভিডিওতে অর্থাৎ আজকে বা কালকের মধ্যেই এটা দিয়ে দিব। তো এখানে দেখো আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোতে আমাদেরকে ফলো করে রাখতে পারো। এখানে আমরা ফ্রি পিডিএফ এবং আপডেট, পরীক্ষা রিলেটেড আপডেট দিয়ে থাকি, আমাদের ফলো করতে পারো। এখানে যে বইয়ের কথাটা তোমাদের বললাম, বইটাতে যেভাবে সাজানো হয়েছে আশা করা যায় যে এর বাইরে থেকে পরীক্ষায় কিছু আসবে না, এর মধ্যে থেকেই পুরোটা কভার হয়ে যাবে। তো যাও, আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটাকে নিয়ে নিতে পারো। ওকে, এরপরে যদি তোমাদের কোন বিষয়ের উপরে ক্লাস চাও তোমরা, বা কোনো বিষয়ে যদি আজকের অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট বা ইমেলের মাধ্যমে বলতে পারো। আর যদি সাজেশনমূলক ভিডিও ছাড়া তোমরা আমাদের টপিক অনুযায়ী ক্লাস চাও, তাহলে ইউটিউবে গিয়ে অ্যাড কথাটা লিখো এবং WBBSE নোট এটা টাইপ করো। তোমরা এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, বা এই চ্যানেলটা খুলো, সেখানে করে আমাদের কনসেপচুয়াল ক্লাসগুলো দেওয়া হয়েছে। ওকে, তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।